সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্বস্তরের মানুষের মানসিকতার কোথাও না কোথাও অবক্ষয় হয়েছে, পাশাপাশি মহিলাদের ক্ষেত্রেও সে একই। এবং তিনসুকিয়ার যে খবর আজ উঠে এসেছে, তিনসুকিয়ায় বিবাহ বিচ্ছেদ স্ত্রীর দ্বারা একেবারে স্বামীকে হত্যার চেষ্টা, প্রাক্তন স্বামীর ওপর একেবারে ধারালো অস্ত্রের দ্বারা আক্রমণ। পাশাপাশি আমরা আরও একটি খবরে দেখেছি, আজ ত্রিপুরার থেকে এসেছে, ত্রিপুরায় এক মামি তার ভাগ্নের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারলেন। এবং কিছুদিন আগে মে মাসে আমরা দেখেছি গুয়াহাটির বৈশিষ্ট্যতে পরকীয়া প্রেমের জেরে এক মহিলা এবং তার প্রেমিক মিলে সেই মহিলার শিশুকে, তার সন্তানকে একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় পরকীয়া প্রেমের জেরে। এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারে প্রশ্ন উঠছে মহিলাদের, বর্তমান সমাজে কিছু মহিলা রয়েছেন যাদের একেবারে মানসিক অবস্থার অবক্ষয় হয়েছে এবং দিনের পর দিন যেন তারা একেবারে আক্রমণাত্মক হয়ে উঠছেন এবং তাদের মানসিকতার কোথাও না কোথাও একটা অবক্ষয় হয়েছে। আমরা এ নিয়ে কথা বলবো। আমরা পেয়ে গেছি আমাদের আরও একজন বিশিষ্ট অতিথি, আইনজীবী মধুমিতা চক্রবর্তীকে। দিদি, নিউজ লাইভ বাংলায় আপনাকে স্বাগত। দিদি, এই যে একের পর এক ঘটনা উঠে আসছে, কখনো কোনো মহিলা তার প্রাক্তন স্বামীকে একেবারে ধারালো অস্ত্রের দ্বারা আঘাত করছে, কখনো কোনো মামি আবার, কোথাও মামি আবার, ত্রিপুরায় আমরা দেখেছি ত্রিপুরায় এক মামি তার ভাগ্নের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারছে। আবার কিছুদিন আগে আপনি জানেন গুয়াহাটির বৈশিষ্ট্যতে পরকীয়া প্রেমের জেরে একেবারে সন্তানকে টার্গেট করে নেওয়া হয়। এই যে মহিলাদের মানসিকতার যে পরিবর্তন, যে মহিলাদের আমরা মা রূপে দেখি এবং করুণাময়ী হিসেবে আমরা জানি, স্নেহের দেবী হিসেবে জানি, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও যেন মহিলাদের মানসিকতার একেবারে অবক্ষয় ঘটেছে। আপনি একজন মহিলা এবং পাশাপাশি একজন আইনজীবী, বিষয়টিকে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে শব্দটা প্রয়োগ করলেন যে সামাজিক অবক্ষয়, এটা সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত লক্ষণ। এবং আমার মনে হয়, যেটা ব্যক্তিগত স্তরে একজন আইনজীবী হিসেবে আমি প্রতিদিন দেখছি, যে নির্যাতনের মাত্রা যতটুকু হচ্ছে, অনেকেই আছে সেটাকে এতটাই মেকিং করে নিচ্ছে, যার জন্য সত্যিকারের অর্থে যেসব নারীরা নির্যাতিত হচ্ছেন তারা কিন্তু ন্যায় সবসময় পাচ্ছেন না। তার কারণটা হচ্ছে কি, যে এত বেশি ভাবে কিছু মানুষ শুধুমাত্র নিজের ভোগ সর্বস্ব জীবনকে উপভোগ করবার জন্য তারা নিজেদেরকে নিয়ে কোথায় চলে যাচ্ছে নিজেরাই জানে না। তারা এটাও বুঝতে পারছে না যে একদিন না একদিন আইনের হাতে তাদেরকে ধরা পড়তে হবে, শাস্তি তারা পাবে এবং তাদের জীবদ্দশায় তারা কখনোই আর এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে পারবে না। কিন্তু জেনে বুঝেও প্রায় প্রত্যেক সময় আমরা দেখছি, কখনো নারী কখনো পুরুষ, কেউ না কেউ এই সমাজের যে আমাদের একটা নিয়ম, সামাজিক যেটা দায়বদ্ধতা, একটা সমাজকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে গেলে যে দায়বদ্ধতাটা আমাদের প্রত্যেকটি সামাজিক নাগরিকের পালন করা উচিত, অনেককেই আমরা আজকাল দেখতে পাচ্ছি, সেটা শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক, অনেককে আমরা দেখতে পাচ্ছি সেই দায়বদ্ধতাটাকে ভুলে আমরা একটা ভোগ সর্বস্ব জীবনের প্রতি এগিয়ে চলেছি। আর এই যে এগিয়ে চলাটা, এটা আমাদের সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যার জন্য আমরা এই আপনাদের সমাজ মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো জায়গায় কোনো মা তার সন্তানকে, তার পরকীয়া প্রেমকে চরিতার্থ করার জন্য মা তার নিজের সন্তানকে বলি দিতেও চিন্তা করছেন না। এটা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে মানুষের চরিত্র তৈরি হয় দুটো জিনিসের উপর। একটা হচ্ছে তার পারিপার্শ্বিক পরিবেশ তাকে যা শিক্ষা দেয়, আরেকটা হচ্ছে তার পারিবারিক আদর্শ। যদি পারিবারিক আদর্শের মেরুদণ্ড সোজা না থাকে, তাহলে পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব মানুষের উপরে বেশি করে পড়ে এবং তার ফলে কি হয়, অনেক মানুষই নিজেরা বুঝতেই পারে না যে সমাজকে তারা তাদের কর্মকাণ্ডের দ্বারা, জঘন্য কর্মকাণ্ডের দ্বারা, আমি কর্মকাণ্ড বলবো না, বলবো জঘন্য কর্মকাণ্ডের দ্বারা এই সমাজকে কতটা নেতিবাচক দিকে তারা ঠেলে দিচ্ছে। আর এই জন্য বোধহয় আমাদের সোশ্যাল মিডিয়াও কিছু পরিমাণে হলো দায়ী। কারণ অনেকাংশেই দেখবেন রিলস বানানোর একটা প্রবণতা মানুষের মধ্যে যেন পাগলের মতো হয়ে যাচ্ছে। রিলস বানানোর জন্য কোথায় দাঁড়াচ্ছে, কি করছে, কেন রিলস করছে নিজেরাও জানে না, টপিক কি নিচ্ছে তাও জানে না। সোশ্যাল মিডিয়া একটা খুব স্ট্রং জিনিস, যেটা আমাদেরকে শেখায় যে আসলে এটা একটা, আজকের যুগে সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা বাঁচতে পারি না, কারণ এটা আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু জানার সুযোগ করে দেয়। কিন্তু কিছু মানুষ এই সোশ্যাল মিডিয়াটাকে এত জঘন্য ভাবে ব্যবহার করছে। আপনি মোবাইল খুললে, আপনারা তো দেখছেনই, মোবাইল খুললেই দেখা যাচ্ছে খালি রিলস, নাচ করছে, গান গাইছে, কেন করছে জানে না,
কেন করছে তারা নিজেরা জানে না। সোশ্যাল মিডিয়ার যে ভালো দিকটা, সেই দিকটাকে তারা ইউটিলাইজ করছে না। তারা সম্পূর্ণ একটা অন্যদিকে নিয়ে গেছে জিনিসটাকে, একটা এন্টারটেনমেন্ট পর্যায়ে নিয়ে চলে গেছে। আর এই অবস্থা যদি চলতে থাকে, এরকম যদি কন্টিনিউ হয়, তাহলে কখনোই কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা উপকৃত হতে পারছি না, বা আমাদের আপকামিং জেনারেশন এটা থেকে কিছু শিখতে পারছে না, সম্ভবই হচ্ছে না শেখাটা। একদমই একদমই দিদি, আইনের দৃষ্টিতে এই যে বিষয়গুলো, মহিলাদের ক্ষেত্রে বহু আইন আছে যেখানে খুব নরমভাবে মহিলাদের একটা জায়গা চোখে দেখা হয়, বিভিন্ন যেসব আইন আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নৃশংসতা মহিলাদের এইভাবে যে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে তাদের যে ক্রিয়াকলাপগুলো, যেগুলো ওরা আইন হাতে তুলে নিচ্ছে যেভাবে একের পর এক, সে জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন আইনের ধারায় জিনিস এই সমস্ত ঘটনাকে কিভাবে দেখা হয়? দেখুন, এখানেও একটা কথা কিরকম, ওই যে বলছিলাম আমি যে সামাজিক অবক্ষয় যেটা, সেটার রিফ্লেকশন কিন্তু আইন যেহেতু সমাজেরই একটা পার্ট, সেখানেও পড়ছে। আমি আজকে আমার 22 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রত্যেকদিন কোর্টে আমি দেখতে পাচ্ছি যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বলুন, মেয়েদের জন্য আরো যা যা আইন প্রণয়ন করা হয়েছিল, সেগুলো কেন করা হয়েছিল? মেয়েদেরকে সেফগার্ড দেওয়ার জন্য। কারণ অনেক গ্রামে গঞ্জে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে অশিক্ষিত মহিলাদের মধ্যে এটা হচ্ছে যে তারা ন্যায় বিচার পাচ্ছেন না। তারা ন্যায় বিচার পাচ্ছেন না, তাদের স্বামীরা তাদেরকে বিট্রে করছেন, বা শ্বশুরবাড়ি কোনো ধরনের তাদের সঙ্গে কোনো রকম অন্যায় করছেন, তারা শোষিত হচ্ছেন। যার জন্য সরকার কি করেছিল, একটা খুব সুন্দর আইন সৃষ্টি করেছিল যার দ্বারা মেয়েরা উপকৃত হতে পারে, এবং হচ্ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে বলতে পারি, এই যে এত বছর ধরে আইনটা চলে আসছে, আমি অনেক মেয়েকেই দেখেছি আইনটাকে মিসইউজ করতে, অনেককেই দেখেছি, অনেক ছেলের পরিবারকে দেখেছি কিন্তু যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে গিয়ে তারা একটা নির্দোষ ফ্যামিলি তারা ফেসে গেছে। অনেক মেয়েকে আমি এরকম পেয়েছি যে শুধুমাত্র অ্যালিমনির জন্যই, শুধুমাত্র অ্যালিমনির জন্য, পার্মানেন্ট অ্যালিমনির জন্যই কিন্তু তারা মিথ্যে কথা বলে, মিথ্যে করে তারা কোর্টের দ্বারস্থ হচ্ছেন। ঠিক আছে, যার জন্য কি হচ্ছে, জেনুইনলি, যেমন আমি আমার কথাই বলতে পারি, আমি কখনো কোনো মিথ্যে মামলা নেই না, যেহেতু আমি একজন সোশ্যাল ওয়ার্কার। আমি মনে করি এটা সমাজের প্রতি উকিলদেরও দায়বদ্ধতা থাকা উচিত, যে একটা মিথ্যা কেস নেওয়া উচিত নয়। তা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, যার জন্য কি হয়েছে, আজকে যারা সত্যিকারের ভিকটিম, যেসব মেয়েরা সত্যিকারের কষ্ট পাচ্ছে, তাদের ন্যায় বিচার দরকার, আইনের দৃষ্টিতে কিন্তু তারাও অনেক সময় পাচ্ছে না। একদমই, কারণ ওই যে অনেক মহিলাদের মানে কুকর্মের ফলটা এরা ভোগ করছে। তাই এই জন্য আমার মনে হয় এই দিকটাতে আমাদের অ্যাডভোকেটদেরও একটা নৈতিক দায়িত্ব থাকা উচিত, যে একটা কেসকে যদি আমরা দেখি যে সেই ক্ষেত্রে একটা মিথ্যে কেস তৈরি হচ্ছে, আমার মনে হয় সেটা আমাদেরও নেওয়া উচিত নয়, বা আমাদেরও দায়িত্ব রয়েছে পার্টিকে বোঝানো যে তুমি মিথ্যে কথাটা না বলে সত্যি কথা বলো, তারপরে তুমি আইনের দ্বারস্থ হও। বেশ বেশ মধুমিতা দি, আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা বহু বিষয় জানলাম আপনার কাছ থেকে, আইনের বিষয়গুলো জানলাম কোথায়, এবং আপনি যেমনটা জানিয়েছেন আইনজীবীদেরও বহু দায়িত্ব রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।